বলো নমস্কার। দেশে কি খুব শীঘ্রই আরেকটা বড় আন্দোলন হবে? মানে দিল্লির যন্তর মন্তরেই হোক অথবা রামলীলা ময়দানেই হোক, এবার কি আরো একটা বৃহৎ আন্দোলন হবে দেশের মধ্যে? এবং সেই আন্দোলন কি আরো একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে হবে? বিরোধীরা বিরোধী ইন্ডিয়া জোট কি তার জন্যই কোমর বেঁধে নেমে পড়েছে? রাহুল গান্ধী যেভাবে প্রত্যেকটা দিন অমিত শাহকে উল্লেখ করে তার তার কাছ থেকে জবাব চাইছেন এবং জবাব ছাড়া আর কোনো কিছুতে সন্তুষ্ট না এটা বলছেন, তাতে কি দেশে আরেকটা আন্দোলনের জমি তৈরি হচ্ছে? এটা বুঝতে পেরেই কি কেন্দ্রীয় সরকারের মধ্যে বিশেষ করে অমিত শাহ মোদির মধ্যে একটা দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে? বিজেপির শিবির কি চিন্তিত হয়ে পড়েছে? কয়েক মাস আগে আপনাদের মনে আছে রাহুল গান্ধী বলেছিলেন যে মোদী সরকার 2026 পার করবে না, 2026-এর ভেতরেই মোদী সরকারের পতন হবে, অন্য কেউ ক্ষমতায় আসবে। কে ক্ষমতায় আসবে সেটা বলেনি। বিজেপি ক্ষমতায় থাকবে কিনা বা এনডিএ ক্ষমতায় থাকবে কিনা, শুধু প্রধানমন্ত্রী পরে পরিবর্তন হবে কিনা, নতুন করে আবার তারাই ক্ষমতায় আসবে কিনা, না বিরোধীরা ক্ষমতায় আসবে, না দেশে মধ্যবর্তী নির্বাচন হবে, এই সমস্ত কিছু রাহুল গান্ধী পরিষ্কার করেননি। কিন্তু তিনি যেরকম ভাবে তার এর আগের অনেকগুলো ভবিষ্যৎবাণী মিলে গেছিল, ঠিক তেমনি ভাবে তিনি আর একটা ভবিষ্যৎবাণী করেছেন এবং যেদিকে দেশ চলছে তাতে মনে হচ্ছে যে একটা বৃহৎ পরিকল্পনা নিয়েই তিনি এবারও ভবিষ্যৎবাণী করেছেন এবং তার কারণেই চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রের শাসক শিবির। এবার কথা হলো 2026-এর ভেতরে যদি আরেকটা আন্দোলন হয়, সেই আন্দোলন কি অমিত শাহের পদত্যাগের দাবিতে হবে? আজকেও অমিত শাহ বলেছেন যে তিনি পার্লামেন্টের ভেতরে আলোচনার জন্য প্রস্তুত আছেন। বিরোধীদের সমস্ত প্রশ্ন তিনি শুনে একটা একটা করে উত্তর দিতে রাজি আছেন। তার জন্য বিরোধীরা যদি জানায় তাহলে তিনি আজকে বিকেলবেলা 3টে থেকে আগামীকালকে বিকেলবেলা 3টে পর্যন্ত এক নাগারে তিনি 24 ঘন্টা তিনি পার্লামেন্টের থেকে বৃহৎ আলোচনার মধ্যে অংশ নিতে রাজি আছেন এবং তিনি মনে করছেন যে এই যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনার দরকার রয়েছে। কিন্তু রাহুল গান্ধী তার এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বলেছেন অমিত শাহের ভাষণ শোনার আমাদের কোনো ইচ্ছে নাই, কোনো আগ্রহ নাই, অমিত শাহের ভাষণ দেওয়ার দরকার নাই, তিনি একটা বিবৃতি দিন। বিবৃতি দিয়ে তিনি জানান যে 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত তৎকালীন সময়ের ছাত্রছাত্রীরা যারা পার্লামেন্ট অভিযান করেছিল তাদের ওপরে কার নির্দেশে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছিল, পেলেট গান যে ব্যবহার করেছিল সেটা কার নির্দেশে করেছিল? অমিত শাহের নির্দেশে করেছিল। যদি অমিত শাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনি পদত্যাগ করেন, আর যদি তিনি নির্দেশ না দিয়ে থাকেন, কারণ দিল্লি পুলিশেরও তো মূল মাথা অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ কাজ করে, র্যাফও দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, সুতরাং তার নির্দেশ ছাড়া যদি এই কাণ্ডগুলো হয়ে থাকে তাহলে তিনি অযোগ্য, সেটা প্রমাণিত হয়। সুতরাং সেক্ষেত্রেও তার পদত্যাগের বিষয় রয়েছে। এই কথা বলে বলে এর আগেও বলেছেন রাহুল গান্ধী, আজকে আবার বলে দিয়েছেন। তার বোঝা গেল যে তারা কোনো রকম কম্প্রোমাইজের মুডে নাই, বিরোধীরা কোনোভাবেই কম্প্রোমাইজ করার মুডে নাই। এবং রাহুল গান্ধী আরেকটা কথা বলেছেন যেটা খুব ভালো করে খেয়াল করার মতন। তিনি বলেছেন যে আমি যখন আমরা শব্দটা বলছি তখন এটা আমাদের দেশের নেক্সট জেনারেশন, ইয়াং জেনারেশন, তার তিনি ছাত্রছাত্রীদেরকেও এর সঙ্গে কানেক্ট করছেন, তিনি তরুণ সমাজকেও এর সঙ্গে কানেক্ট করছেন, তিনি জেনজিদেরকে তিনি কানেক্ট করছেন তার এই দাবির সঙ্গে। তার কি তিনি তাদেরকে এটা বোঝাতে চাইছেন যে তোমাদের ওপরে যে অন্যায় হয়েছে, তোমাদের ওপরে যে অত্যাচার হয়েছে, তোমাদের ওপরে যে পেলেট গানের ব্যবহার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমি তার বিষয়ে কথা বলছি, তার তোমাদের ইস্যু নিয়ে আমি কথা বলছি। সুতরাং আগামী দিনে যদি কোনো আন্দোলন করা হয় তাহলে সেই আন্দোলনে তোমাদের অংশগ্রহণটা জরুরি। তো এই কারণে আমার মনে হচ্ছে যে দেশে একটা বৃহৎ আন্দোলনের জমি তৈরি করছে বিরোধী দলগুলো মিলে। এবং খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়া জোটের কোনো দল এক্ষেত্রে বিরোধী
বিরোধিতা করছে না। এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের মধ্যে বা অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যেও কোনো দল কিন্তু অমিত শাহের সমর্থনে এগিয়ে আসেনি, বা কেউ এসে বলছে না যে না এইটা দরকার নাই, আমাদের মধ্যপন্থা কোনো একটা অবলম্বন করে এই যে লকজাম চলছে পার্লামেন্টে এটার অবসান করা দরকার, কেউ এসে বলছে না। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো দল কিন্তু বলছে না। এমনকি এনডিএর ভেতরের যে দলগুলো, মানে বিজেপির বাইরের যে দলগুলো রয়েছে, সে জনতা দল ইউনাইটেড হোক, সে তেলুগু দেশম পার্টি হোক, সে অন্যান্য শিবসেনা থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো দল রয়েছে, এরা কেউই কিন্তু বিজেপির এই সংকট কালে এগিয়ে আসছেন না। আমি কিন্তু অনেকবারই বলেছি যে বিজেপির ভেতরে বিজেপি যদি সংকটে পড়ে তাহলে এনডিএর অনেক দল আছে যারা খুব খুশি হবে। তারা এটা যে কথাগুলো তারা নিজেরা মুখ ফুটে বলতে পারছে না, তাদের বিভিন্ন দুর্বলতার কারণে, রাজনৈতিক শক্তি কমে যাওয়ার কারণে, বা অনেক ক্ষেত্রেই তারা বিজেপি নির্ভর হয়ে যাওয়ার কারণে যে কথাগুলো তারা বলতে পারছে না, তারা মনে প্রাণে চাইছে যে এই কথাগুলো বিরোধীরা বলুক, এই কথাগুলো কংগ্রেস বলুক, রাহুল গান্ধী বিশেষ করে এই কথাগুলো বলুন, এটা তারা চাইছে। আর তার কারণে আমার ধারণা যে মানে বিজেপির সহযোগী দলগুলোর মধ্যে অনেকেই এক্ষেত্রে কংগ্রেসকে উৎসাহ দিয়ে যাচ্ছে, এনডিএ জোটকে উৎসাহ দিয়ে যাচ্ছে। শুধু তাই না, বিজেপির ভেতরে অমিত শাহের বিরোধী যে লবিগুলো রয়েছে, আমি হয়তোবা এখানে রাজনাথ সিং এবং নীতিন গাডকারির লবি হিসাবেই বোঝায় মনে করছি, কিন্তু এর বাইরেও আরো লবি থাকতে পারে যারা হয় নীতিন গাডকারিরও সমর্থক না, আবার রাজনাথ সিং এরও সমর্থক না, আবার গুজরাট লবিরও সমর্থক না, এর বাইরেও লবি থাকতে পারে। এরা কেউই চাইছে না যে এই যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট থেকে বিজেপি মুক্তি পাক। বিশেষ করে এই সংকটটাকে তারা মনে করছে যে গুজরাট লবির জন্য সংকট। বিজেপির ভেতরে যে গুজরাট লবি, যার দাপট 2013-র শেষ দিক থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এবং মানে সবাই এটা মনে করছে যে বিজেপিটাকে মূলত গুজরাট লবি হাইজ্যাক করে নিয়েছিল, যার কারণে বিজেপির বাদবাকি নেতারা অর্থহীন হয়ে গেছিলেন। তাদের কাছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জয় জয়কার করা ছাড়া আর কোনো কাজই বাকি থাকেনি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিরোধীদের সক্রিয় হওয়া দরকার, বিরোধীদের আক্রমণাত্মক হওয়া দরকার, বিরোধীদের কোনো বিষয় নিয়ে আন্দোলনে নামা দরকার, এবং সেই আন্দোলনের কারণে যাতে গুজরাট লবি দুর্বল হয়ে যায়, বিজেপির ভেতরে অন্যান্য লবি যাতে সক্রিয় হতে পারে, অন্যান্য লবিগুলো যাতে আপনার উঠে আসতে পারে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রী পরিবর্তনের দাবি তুলতে পারে, তার জন্য পরিবেশ তৈরি করা দরকার। আর তার কারণেই এটাকে একটা বৃহৎ পরিকল্পনায় কাজ চলছে। এখনো পর্যন্ত আরএসএস হোক বা বিভিন্ন লবিগুলো হোক, এদের তরফ থেকে তো দেখা যাচ্ছে না যে অমিত শাহের সমর্থনে এগিয়ে আসতে। তাহলে এই 2026-এর মধ্যেই কি দিল্লিতে আরো একটা বৃহৎ আন্দোলন হবে? সেপ্টেম্বর মাসে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে এরা সারা ভারতবর্ষ ঘোরা শুরু করবে, এরা জানিয়ে দিয়েছে। এরা জনমত তৈরি করবে, এরা জনসংযোগ তৈরি করবে, এদের সংগঠনের বিস্তার করবে, আরো বেশি সংখ্যক মানুষকে এদের সঙ্গে যুক্ত করবে, এগুলো তারা পরিষ্কার করে দিয়েছে। তাহলে এই সমস্ত কিছু কি একই তারে বাধা? তারা রাহুল গান্ধীর ইদানিং বিভিন্ন বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়াতে শুরু করেছে, রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে শুরু করেছে। তারা কংগ্রেসের বিরোধিতা করছে না, যদিও তারা আম আদমি পার্টির সমর্থক হিসেবে পরিচিত ছিল একটা সময়ে, কেউ কেউ তো আম আদমি পার্টির জন্য কাজ পর্যন্ত করেছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তাদেরকে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সুর মেলাতে দেখা যায়নি, তাদেরকে রাহুল গান্ধীর সঙ্গে সুর মেলাতে দেখা যাচ্ছে। তাহলে এই পরিকল্পনায় কি তারাও থাকবে আগামী দিনে? সেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ই দেশে এই আরেকজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট আন্দোলন হবে, যে আন্দোলন মূলত নরেন্দ্র মোদীর দিকে চলে যেতে পারে। যদি অমিত শাহ নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে নরেন্দ্র মোদীর পদত্যাগে চেয়ে সেই আন্দোলন কি নরেন্দ্র মোদীর দিকে পয়েন্টেড হবে? মানে রাহুল গান্ধী যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2026-এর মধ্যেই নরেন্দ্র মোদী সরকারের পতন হবে, সেইটা সুনিশ্চিত করার জন্যই ইন্ডিয়া জোট মানে বিরোধী জোট ময়দানমুখী হবে। আর তার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ও ময়দানে নামতে শুরু করেছেন? তার জন্যই কি শারদ পাওয়ার সক্রিয় হয়ে গেছেন?
তার জন্যই কি ডিএমকে জানিয়ে দিয়েছে যে তারা ডিলিমিটেশন বিলকে কোনোভাবেই সমর্থন করছে না? তার জন্যই কি অরবিন্দ কেজরিওয়াল ঘন ঘন সামনে আসছে, ঘন ঘন জনসংযোগ তৈরি করছে? তার জন্যই কি বিভিন্ন বিরোধী দল, একেবারে সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিভিন্ন দল, এরা সবাই নিজেদের পারফরমেন্স দেখিয়ে নিজেদেরকে নিজেদের সংগঠনকে সক্রিয় করা, তাজা করার জন্য উঠে পড়ে লেগে গেছে? এটা বুঝতে পেরেই কি অমিত শাহ এখন একটা কম্প্রোমাইজের জায়গায় আসার চেষ্টা করছেন? যখন তিনি বলছেন যে তাদের সমস্ত কথা আমি শুনতে রাজি আছি, তার জন্য এক নাগাড়ে 24 ঘন্টা আমি পার্লামেন্টে বসতে রাজি আছি, তখন তো এটা বোঝা যায় যে তিনিও মানসিকভাবে টেনশনে পড়ে গেছেন। আর এই টেনশনটাই তো বিরোধীরা চেয়ে আসছিল। তারা যে অমিত শাহকে এতদিন ধরে দেখেছে যে বিরোধী দলগুলোকে একরকম ছারখার করে দিতে, বিরোধী দলগুলোকে তছনছ করে দিতে, বিরোধীদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এমনকি যেখানে যেখানে তাদের সরকার ছিল সেখানে সরকার চালিয়ে যাবার স্বপ্ন, সে সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে, সেই অবস্থা থেকে অমিত শাহকে দুর্বল করাই তো, বা তাকে একেবারে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেয়াই তো বিরোধীরা চেয়ে আসছিল। আর তার জন্য তারা যখন একটা বিরাট সুযোগ পেল দিল্লিতে 20 জুলাইয়ের আন্দোলনের পরে, এটাকে তারা হাতছাড়া করবে? আর এইটাকে কেন্দ্র করেই কি তারা সত্যি সত্যি 2026-এর মধ্যে মোদী সরকারের পতন ডেকে আনবে? মনে হয় কি আপনাদের যে সত্যি সত্যি এমনটাই হওয়া সম্ভব? এর আগে অনেক দিন আগে আমি বলেছিলাম যে জেনজিদের আন্দোলনের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন দিল্লিতে বৃহৎ আন্দোলনের সম্ভাবনার কথা বলেছিলাম আমি। আপনারা দেখেছেন বিরোধীরাও ময়দানমুখী হয়েছে। জেনজিরা তো সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে, এমন আন্দোলন, এমন সফল আন্দোলন করেছে। সুতরাং এবার এই ভিডিওতে যে আমি বলছি যে আবারও দেশে বড় আন্দোলন হতে পারে, তার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটাকে সত্যি সত্যি মিলে যাবে মনে হয়? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন, আর এভাবেই সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, পৃথিবীর অন্যান্য সব চ্যানেলকে সাবস্ক্রাইব করলেও লাভ হবে না যতক্ষণ পর্যন্ত প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলকে সাবস্ক্রাইব না করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।